যখন বেনিজির আপনার দুবাই অ্যারেস্ট হলো, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা থাকে যে আওয়ামী লীগের কর্মী যারা, তাদের মনোবল ভেঙে যায়, বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের মনোবল ভেঙে যায়, যার দরুন তারা হঠাৎ করে একটা বুস্ট আপ করার জন্য এই থিওরিটা বাজারে আনছে যাতে মানুষজন আবার চাঙ্গা হয়ে যায়। এটা হচ্ছে জামাতের দৃষ্টিভঙ্গি। এনসিপির দৃষ্টিভঙ্গি কি? তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে, দেখেন আজকে জুলাইয়ের 16 তারিখ, আজকে পুরো বাংলাদেশে হই হুল্লোড় পড়া থাকা কথা খালি শুধু জুলাই নিয়ে, কিন্তু আমরা টকশোতে আলোচনা করতেছি আওয়ামী লীগ কি দেশে ফিরবে নাকি ফিরবে না। এই জন্য সে একটা আলোচনা থ্রো করে দিল যে তোমরা শুধু শেখ হাসিনা আসবে না না আসবে এই আলোচনা নিয়ে ব্যস্ত থাকবা, আমরা জুলাইয়ের যে আলোচনা এটা তোমাদের মাথা থেকে আমি বের করে দিব। সে তো 6 মাস পরে আসবে, এটা তো চাইলে সে নভেম্বরে বলতে পারতো। ভাই এখন তো আসলে দেশের যে অবস্থা সেটা মানে একটা নির্বাচিত সরকারের অধীনে চলছে, সংসদ ভালো চলছে বা আন্দোলন মাঝামাঝি হচ্ছে, মাঝে মাঝে প্রতিবাদ হচ্ছে। দিন শেষে বলা যায় যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, বাংলাদেশ এখন তার বাংলাদেশ নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমরা বাহির থেকে যেটা দেখি যে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র কিংবা ফেসবুক বুলিং সহ বিভিন্ন প্রোপাগান্ডা আমরা দেখি। এখন মানুষের প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি ফিরবে না ফিরে গেছে? সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার দেশে আসতেছেন ঘোষণা দিয়েছেন, আবার মাসের কথা উল্লেখ করা হয়েছে ডিসেম্বর মাসে, কেউ কেউ বলে আবার 16 ডিসেম্বরে। আপনার কি মনে হয় আসলে আওয়ামী লীগ কি করতেছে বা কি করবে সামনে? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। আমাদের এই বিষয়টাকে মানে শেখ হাসিনা ফিরবে নাকি ফিরবে না এই বিষয়টাকে যদি আপনি বিবেচনা করতে চান তাহলে সব দলের ডটগুলোকে একসাথে করতে হবে। যেমন ধরেন আওয়ামী লীগ এটা কীভাবে দেখে, বিএনপি এটা কীভাবে দেখতেছে, জামাত এটাকে কীভাবে দেখতেছে, এনসিপি এটাকে কীভাবে দেখতেছে। আপনার সাথে খোলামেলাই বলি, আমি আওয়ামী লীগের কয়েকজনের সাথে কথা বলছি, বিএনপির পররাষ্ট্র মন্ত্রণালয় রিলেটেড একজনের সাথে কথা বলছি, ডিজিএফের একজন সাবেক কর্মকর্তার সাথে কথা বলছি, বিএনপির কিছু লিডারের সাথে কথা বলছি, জামাতের কিছু লিডারের সাথে কথা বলছি, এনসিপির কিছু লিডারের সাথে কথা বলছি। সেই ডটগুলোকে আমি আপনি একটু মিলাই দিলে আপনার কাছে উত্তরটা হয়তো সহজ হবে। বিএনপির যে পররাষ্ট্র মন্ত্রণালয় রিলেটেড যার সাথে আমি কথা বলছি, তাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি আওয়ামী লীগ ফিরতেছে কিনা। সে আমাকে উত্তর দিল যেটা, যে আওয়ামী লীগ বর্তমানে ভারতের কাছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, প্রাসঙ্গিকতা সে হারাই ফেলছে, যার দরুন আওয়ামী লীগ নিজেদেরকে প্রাসঙ্গিকতার ফিরে আনার জন্য তারা বিভিন্ন মিছিল টিছিল করতেছে। তারা জানে যে আসলে মিছিলে কোনো কিছুই হবে না, কারণ আওয়ামী লীগের যে মিছিল তার চেয়ে 1 লাখ গুণ বড় মিছিল বিএনপি করেও সরকারকে কিছুই করতে পারে নাই। 1 লাখ গুণ। আপনার মনে আছে কিনা পল্টনের মহাসমুদ্র হয়ে গেছিল, যে এত বড় বড় মিছিল জামাত করছে, বিএনপি করছে, যৌথভাবে করছে, আমরা সম্মিলিত করছি, তাতেই তো কিছু হয় নাই। রাষ্ট্রের কিছু ফালাই মানে কোনো কিছুকে আমরা কাভার করতে পারি না। সেখানে আওয়ামী লীগের জটিকা ছোটো মিছিল আসলে কিছু হবে না, আওয়ামী লীগও জানে। বাট আওয়ামী লীগ ইন্ডিয়ার কাছে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে। সম্ভবত সে যেটা বলল যে সম্ভবত আমরা যে ইন্ডিয়ার কাছে বিভিন্ন নোট প্রেরণ করছি যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে, ইন্ডিয়ার যারা এটা মূল পলিসির সাথে যুক্ত, সে মূল পলিসির সাথে যুক্ত না, বাট সে এটা হয়তো বা তার আইডিয়া থেকে সে বলছে। সে বলল যে ইন্ডিয়া হয়তো বা রাজি হয়েছে যে না, বিএনপির সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করব। যখন এটা আওয়ামী লীগ শুনলো বা শেখ হাসিনা শুনলো, এটাকে জাস্ট শুধু সে নিজের দিকে করার জন্য, নিজের ক্রেডিটটাকে দেশে বজায় রাখার জন্য সে ছড়িয়ে দিল ইয়াদের কাছে যে আমি ডিসেম্বরে ফিরতেছি। হয়তো বা সে বুঝে ফেলছে যে ইন্ডিয়ান সরকার তাকে বাংলাদেশের কাছে দিয়ে দিবে। সে বলল যে আওয়ামী লীগের শেখ হাসিনাকে ইন্ডিয়া পৃথিবীর অনেক দেশে ডাইভার্ট করার চেষ্টা করেছিল, অনেক দেশে দেওয়ার জন্য, কিন্তু কেউ নিচ্ছে না, যেহেতু জাতিসংঘের একটা তদন্ত তার বিরুদ্ধে আছে এই রিলেটেড করে, এটা তাকে কেউ রিসিভ করতে চাচ্ছে না। যার ধরুন ফাইনালি হয়তো বা ইন্ডিয়ান সরকার বিএনপি সরকারের সাথে একটা ঐক্য তৈরি করার জন্য, একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য শেখ হাসিনাকে ফেরানোর জন্য একটা টার্গেট তারা হয়তো বা করছে। যেটা আমরা অজিত দোভাল যে বললো সরি ওনার নাম জানি কি, পররাষ্ট্র বিষয়ক যে মুখপাত্র, সে কিন্তু একটা ব্রিফ করে বলছে আইনগত যে প্রসেস, সেই প্রসেসে তাকে যে প্রসেসে আইনগত যে বিষয়টা হয় এটা তারা মেনটেন করে কাজ করবে। এটা হচ্ছে কিন্তু ওই যে বিএনপির যে নেতৃবৃন্দ তাদের একটা মনের বিকাশ। এবং সে আরেকটা বিষয় যেটা তুলে ধরলো যে আওয়ামী লীগ ইন্ডিয়াকে বোঝাইতে চাচ্ছে যে তোমরা যদি আমাকে গাইড করো তাহলে কিন্তু আমি আবার বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবো। এই জন্য বিভিন্ন টিটিংগুলো মিছিলগুলো তারা দেখাচ্ছে। বিশেষ করে আমি আজকে যেটা দেখলাম সারা বাংলাদেশে মোটামুটি ভালো টুকটাক মিছিল হয়েছে। এটা কী বলে, আজকে গোপালগঞ্জে যে একটা হয়েছিল, ঘটনা হয়েছিল, এই ঘটনাকে কেন্দ্র করে
উনি যে দ্বিতীয় যে বিষয়টা আমাকে তুলে ধরেছে সেটা হচ্ছে যে বর্তমানে বিএনপির সাথে আন্তর্জাতিক সম্পর্ক সব দেশের সাথে খুবই চমৎকার সম্পর্ক, এবং এই সম্পর্কের একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে খলিলুর রহমান জাতিসংঘের মতো জায়গায় সভাপতি নির্বাচিত হয়েছে। চীনের রাষ্ট্রপ্রধান বাংলাদেশকে খুবই খুবই উষ্ণ অভ্যর্থনা করেছে, এবং আপনি জানেন ইতিহাসে প্রথম চীনের কোন রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ করলে মেনে নেওয়া হবে না এই ধরনের একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তাই উনি ওই বিএনপির পররাষ্ট্র বিষয়ক যে সদস্য সে আমাকে বলছে যে এত চমৎকার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এখানে আওয়ামী লীগ কোনো একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র করে যেখানে ঢুকতে পারবে ব্যাপারটা এত সহজ বিষয় না, এটা দাস শুধু তারা একটা বলি আওড়াচ্ছে আর বেশি কিছু শো আপ করা। এবং দ্বিতীয় যে বিষয়টা মানে আরেকটা বিষয় এখানে সে আরেকটা জিনিস বললো যে আমেরিকার সাথে তো বিএনপির একটা চমৎকার চুক্তি হয়েছে, সেই চুক্তি সবাই পালন করতেছে, তাহলে সেখানে আওয়ামী লীগের সাথে তো বিএনপির কোনো শত্রুতা নাই, অবকাশ নাই। এবং চীনের সাথেও বিএনপি চমৎকার চুক্তি হয়ে গেছে, এবং বাংলাদেশ ইস্যুতে আমেরিকা এবং চীনের দৃষ্টিভঙ্গি একই, এটা হচ্ছে তার অভিব্যক্তি। এটাগুলো আমি বিএনপির বিষয় থেকে বললাম। জামাতের যে একজন বড় পলিসি মেকিং নেতৃত্বের মতো একজনের সাথে আমি কথা বলছি যে আসলে এই বিষয়টা কেমন, তো সে আমাকে উত্তর দিছে শেখ হাসিনা পালায় না, এটা যেমন সে বলার পর পালায় গেছে, শেখ হাসিনা দেশে আসবে এটা বলার পর সে দেশে আসবে না, এটা একটা স্বাভাবিক। তার কাছে এটা বললো যে এটা একটা স্বাভাবিক, তার একটা সবসময় যে ধাঁচে সে কথা বলে সেই ধাঁচেরই একটা ধারাবাহিক কথা, সে আসবে না। মৃত্যুর পরোয়ানা ফাঁসির পরোয়ানা নিয়ে সে বাংলাদেশে আসবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। দ্বিতীয় যে সে বিষয়টা বললো, যখন বেনিজির আপনার দুবাই অ্যারেস্ট হলো, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটা থাকে যে আওয়ামী লীগের কর্মী যারা তাদের মনোবল ভেঙে যায়, বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীদের মনোবল ভেঙে যায়, যার দরুন তারা হঠাৎ করে একটা বুস্ট আপ করার জন্য এই থিওরিটা বাজারে আনছে যাতে মানুষজন আবার চাঙ্গা হয়ে যায়, তারা যাতে পুতায় না যায়। এটা হচ্ছে জামাতের দৃষ্টিভঙ্গি। এনসিপির দৃষ্টিভঙ্গি কি? এনসিপির দৃষ্টিভঙ্গি, আমি এনসিপির পলিসি মেকিংয়ের কয়েকজনের সাথে কথা বলছি, তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে দেখেন আজকে জুলাইয়ের 16 তারিখ, আজকে পুরো বাংলাদেশে হই হুল্লোড় পড়া থাকা কথা খালি শুধু জুলাই নিয়ে, কিন্তু আমরা টকশোতে আলোচনা করতেছি আওয়ামী লীগ কি দেশে ফিরবে নাকি ফিরবে না। তার মানে আওয়ামী লীগ খুব সুপ্রসন্নভাবে জুলাইয়ে যে তারা একটা ম্যাসাকার করেছে, জুলাই যে তারা একটা নৃশংসতা করেছে, এটাকে যাতে আড়ালে আবডালে আমরা আলোচনায় না আনতে পারি বা কোনোভাবে আলোচনায় না আনতে পারি, এই আলোচনা থেকে যাতে আমরা দূরে থাকি, এই জন্য সে একটা আলোচনা থ্রো করে দিল যে তোমরা শুধু শেখ হাসিনা আসবে না আসবে এই আলোচনা নিয়ে ব্যস্ত থাকবা, আমরা জুলাইয়ের যে আলোচনা এটা তোমাদের মাথা থেকে আমি বের করে দিব। এটাকে কেন্দ্র করেই এই আলোচনাটা, সে তো 6 মাস পরে আসবে, এটা তো চাইলে সে নভেম্বরে বলতে পারতো, অক্টোবরে বলতে পারতো, জুলাই কেন বললো, জুলাইয়ের আগে কেন বললো, যাতে পুরো জুলাই মাসটা আমরা আন্দোলন নিয়ে ব্যস্ত না থেকে, আমাদের যে রক্তক্ষয় হয়েছে এটা নিয়ে ব্যস্ত না থেকে, আমাদের যে মানুষ হাজার হাজার ছেলে মারা গেছে বা জাতিসংঘের অনুসারে 1600-1400 মানুষ মারা গেছে, এগুলো নিয়ে ব্যস্ত না থেকে শেখ হাসিনা আসবে নাকি আসবে না এটা নিয়ে ব্যস্ত থাকবো। এই জন্য হচ্ছে এটা তাদের একটা অভিমত, এটা হচ্ছে এনসিপির অভিমত। অন্তর্বর্তীকালীন সরকারের যে আপনার অ্যাটর্নি জেনারেল তার একটা অভিমত আমি নিচ্ছি, আমি সব জায়গা থেকে বিচ্ছিন্নভাবে অভিমতগুলো নেওয়ার চেষ্টা করছি। তাজুল ইসলাম সে সরাসরি আমাকে বলল যে ভাই এটা শুধু শেখ হাসিনার যে এজেন্ডা ব্যাপারটা এরকম না, এই মিটিং মিছিল এখানে যারা বিচারাধীন আছে বাংলাদেশে তাদের তো অনেক পয়সা, তারা টাকা পয়সা দিয়ে এই লোকগুলোকে মাঠে নামাচ্ছে। আমি বললাম কেন নামাবে তারা? বলে তাদের বিচারগুলো এখন ফাইনাল স্টেজে চলে আসছে, এখন এই বিচারগুলা এবং আওয়ামী লীগের হেভিওয়েটেড বিচার যাতে না হয় তার জন্য তারা এখন মাঠে ময়দানে পুরোপুরি নেমে গেছে এবং একটা বয়ান তৈরি করছে যে শেখ হাসিনা দেশে আসতেছে। আমি বললাম এটা তাদের লাভ কি? বললো লাভ 2 ধরনের। প্রথম লাভ হচ্ছে যারা এই বিচারগুলোতে সাক্ষী দিবে, সাক্ষীরা ভয় পেয়ে গেছে, এখন সাক্ষীরা এখন বলতেছে না না বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু ফেরত আসতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিব না, আমার পক্ষে সম্ভব না। অনেক সাক্ষী নাকি এখন সাক্ষী দিতে চাচ্ছে না। ইভেন আমি অনেক জুলাই যোদ্ধাকে আমাদের এখানে দাওয়াত করছি যে একটা লাইভ টক শোতে তোমরা কথা বলো, তারা বলছে না না আমরা এখন আসবো না। তাই আসলে তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে শেখ হাসিনা যদি আসে সাক্ষী দিমু পরে তো একবারে আমারে কুল্লু খালাস করে ফেলাইব, এই ভয় থেকে তারা সাক্ষী দেওয়া থেকে এখন বিরত আছে। যার দরুন সে বলতেছে যে এটা আসলে ওই যে সাক্ষী দান থেকে বিরত থাকলে তার বিচার প্রক্রিয়া দীর্ঘ হয়ে যাবে, বিচার আর হবে না, তখন তারা সেভ হয়ে যাবে। এই জন্য এই ন্যারেটিভটা তারা নিয়ে আসছে। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের একজন এখন আমি ডিজিএফের যে একজন সাবেক তার একটা কথা আমি বলি। সে বলতেছে এটা গোয়েন্দা সংস্থা থেকে ইচ্ছাকৃতভাবে এই ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে। এটা 2টা রিজন হতে পারে। শেখ হাসিনার সাথে এখনও যারা কর্মরত আছে আর্মি, গোয়েন্দা, পুলিশ সবার সাথে যোগাযোগ হয়, কারণ তার হাতে নিয়োগ করা, সে ফোন দিলে বা তার লোকজন ফোন দিলে রিসিভ করবে না, এই গার্ডস এখনও আমাদের লোকজনের কারোই নাই। সবার সাথে টুকটাক যোগাযোগ আছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে গোয়েন্দাদের এবং আর্মি, পুলিশ, র্যাব সবার যোগাযোগ আছে, তারা রেগুলারই কথা বলে। এই কথার প্রেক্ষিতে তারা হয়তো বা তাকে আশ্বস্ত করছে যে আপনি আসলে দেশের চিত্র ভিন্ন হয়ে যাবে, আপনি আসেন, আসলে এই চিত্রটা ভিন্ন হয়ে যাবে। তখন এই আশ্বস্ত থেকে সে হয়তো বা একটা মাঠে কথা নিয়ে আসছে যে আমি ডিসেম্বরে আসবো।
এখন এটা দুইটা ধরনের দাঁড়াচ্ছে। প্রথম হচ্ছে যে সে আসবে, এই কথা বলার পর সে যদি না আসতে পারে তাহলে আওয়ামী লীগের মাঠের রাজনীতিটা এখানে একেবারে ক্লোজ হয়ে যাবে বা অনেকটা পিছনে পড়ে যাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা যখন দেখছে যে আমরা তো এখন টিকে গেছি, বিএনপির সাথে বা জামাতের সাথে যদি এখন একটা ফাটল তৈরি হয়, এই ফাটলের সুযোগ যদি আওয়ামী লীগ ঢুকে যায় তাহলে আমাদেরও ক্ষতি আছে। যার কারণে ফাটল যাতে তৈরি না হয়, বিএনপি এবং আওয়ামী লীগকে কাছাকাছি রাখার জন্য তারা একটা বয়ান মাঠে ছেড়ে দিছে যে শেখ হাসিনা আসতেছে। এখন তাহলে বিএনপি আওয়ামী লীগ যে একটা ফাটল তৈরি হয়েছিল, তাদের মধ্যে যে একটা মানে সংঘর্ষের জায়গা তৈরি হয়েছিল, এই জায়গাটা তখন এখন মিট আপ হয়ে গেছে। তারা চিন্তা করছে বাদ দেওয়া সব স্বার্থ, আগে শেখ হাসিনারে ঠেকা। এটার জন্য তারা বিএনপি এবং জামাতের যে ফাটলটা তৈরি হয়েছিল, ফাটলটা আবার জোড়া লেগে গেছে। এটা গোয়েন্দাদের একটা তৎপরতা হতে পারে। এখন আওয়ামী লীগের বয়ানটা কি? আওয়ামী লীগের বয়ান হচ্ছে যে আপারম জনতার দল হচ্ছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ, এই দেশের যত মুক্তিযোদ্ধা দেশের জন্ম দিচ্ছে হচ্ছে আওয়ামী লীগ। তাদের কথা হচ্ছে, আমি তাদের একেবারে পলিসি মেকিংয়ের খুব কাছাকাছি যারা থাকে তাদের সাথে কথা বলছি, তারা বলছে বা আওয়ামী লীগ বর্তমানে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যন্ত কমিটি গঠন করে ফেলছে। আমি বলছি আমাকে কিছু কাগজ দেন, তারা আমাকে অন্তত 1000-এর মতো পেপার দিচ্ছে যে আসলে তারা ইউনিট পর্যন্ত কমিটি গঠন করে ফেলছে এবং সেগুলি পাবলিক করা। এবং সে বলছে যে শেখ হাসিনার সাথে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর হোয়াটসঅ্যাপ গ্রুপে কল হয়, জুমে মিটিং হয়, প্রত্যেকটা জায়গায় তাদের সাথে যোগাযোগ আছে এবং এই যোগাযোগটা এখন প্রচুর এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। শেখ হাসিনা যদি একবার এয়ারপোর্টে নামতে পারে, লাখ লাখ লোক, কোটি কোটি লোক পুরা এয়ারপোর্ট সহ সারা বাংলাদেশ ভরে যাবে, এই সরকার টিকতে পারবে না। এটা হচ্ছে তাদের বয়ান। তাদের দ্বিতীয় যে কথাটা, তারা বলতেছে যে 1975-এ আওয়ামী লীগ এর চেয়ে বেশি করুণ পরিস্থিতিতে পড়ছিল। তখন কিন্তু শেখ হাসিনা ইন্ডিয়াতে 6 বছর আশ্রয় নিয়েছিল এবং 6 বছর পরে সে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে। তাই এই পরিস্থিতি আমরা কেটে উঠতে পারবো। এটা হচ্ছে তাদের তার মানে দেখেন আপনি যার যার গ্রুপ দলের কিন্তু বয়ানগুলি আমরা সামনে চলে আসতেছে। আমরা যখন একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক 2-3 জনের সাথে কথা বলছি, তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম আসলে কি ব্যাপারটা, তখন তারা কিছু উত্তর দিছে। প্রথম বিষয় হচ্ছে বর্তমান সিচুয়েশন আসলে আওয়ামী লীগ ফেরার মতো অবস্থায় নাই, এখনও সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না। পরবর্তীতে আমি রাজনৈতিক বিশ্লেষক, যারা নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে দেশের সমাদৃত, তাদের কিছু মতামত নেওয়ার জন্য চেষ্টা করলাম। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম আসলে ব্যাপারটা কি, আসলে কি সে ফিরে আসছে কিনা বা কী পরিস্থিতি। তারা প্রথমে যে বিষয়টা বললো যে প্রথম বিষয় হচ্ছে যদি পরিস্থিতি এরকম থাকে এটা ফিরে আসলে সম্ভব না, কারণ বর্তমান পরিস্থিতি এটা বলছে না যে এত দ্রুত মানুষ তাকে রিসিভ করবে, কারণ মানুষের ভিতরে ক্ষুব্ধতার জায়গাটা এখন অনেক রয়ে গেছে। সে একটা উদাহরণ দিল যে তুরাগে যে 2 বা 3 জন আওয়ামী লীগ কর্মী ডুবে মারা গেল, এখানে কিন্তু বিএনপি, জামাত, আশেপাশে থেকে অনেক লোকজন তাদের লঞ্চ ধাওয়া করছিল, মানে যেটা বলে বোট ধাওয়া করে এক জায়গা থেকে তার আরেক জায়গায় মানে গিয়েছিল। সেটা হচ্ছে আপনার তুরাগ থেকে বেরিবাদ থেকে গরুরহাট নামক একটা জায়গায় গিয়েছিল। ওইখানে যখন পুলিশ, বিএনপি, জামাত সম্মিলিতভাবে তাদেরকে ধরার চেষ্টা করলো, কিছু মানুষ নদীতে ঝাঁপ দিল, যারা সাঁতার না পারে ওইখান থেকে 1 জন বা 2 জন বা 3 জন মারা যেতে পারে, এরকম একটা সম্ভাবনা তারা বললো। তার মানে এখনও মানুষের ক্ষুব্ধতার জায়গাটা অর্গানাইজড ওয়েতে আওয়ামী লীগের বিরুদ্ধে আছে। তার মানে পরিস্থিতি না বদলালে এটা আসলে সম্ভব না। তবে বাংলাদেশের পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগে না, এটাও সে বলছে। বিশ্লেষক বললো যে কেমন, যেমন দেখেন সে একটা জিনিস কোট করলো যে কর্নেল অলি সাহেব নাকি কয়েকদিন আগে কোনো একটা মিডিয়াতে সরাসরি বলছে যে তারেক জিয়া এখন ঢাকার বাইরে স্টে না করাটাই উত্তম। তার কাছে যদি গোয়েন্দা তথ্য থাকে বা এই ধরনের কোনো ভয়ের তথ্য থাকে, কোনো ঝুঁকি থাকে তারেক জিয়া একটা ঝুঁকিতে পড়লে আপনি কল্পনা করেন পুরো দেশটাই তো আপনার অস্থিতিশীল হয়ে যাবে, পুরো দেশই তো টালমাটাল হয়ে যাবে, পুরো দেশে তার কোনো আসলে ওইভাবে নিয়ন্ত্রণ হয়ে যাওয়ার কথা হিসাবে তাই বলে, যেহেতু আমাদের বর্তমান সে রানিং পিএম। দ্বিতীয় যে বিষয়টা সে তুলে ধরলো যে এই ধরনের পরিস্থিতিতে আপনার চীনের সাথে যেহেতু এই সরকার একটা বড় ধরনের চুক্তির দিকে সে ঝুঁকে পড়ছে, আমেরিকার কোনো একটা গোপন ক্ষুব্ধতা এখানে থাকতে পারে এবং আমেরিকান গোপনে ক্ষুব্ধ হলে সে আবার আওয়ামী লীগকে, এই সরকারকে চাপে ফেলার জন্য, চীনের চুক্তি থেকে সরে যাওয়ার জন্য একটা পরিস্থিতি তৈরি করা অসম্ভব কিছু না। তৃতীয় যে বিষয়টা সে তুলে ধরলো বিশেষজ্ঞরা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে তো ভারতের একটা খুবই ক্লোজ কানেক্টিং আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই, এবং ভারতের সাথে ইসরায়েলের একটা ক্লোজ কানেক্টিং আছে, এটাও আপনি সবাই জানেন, এটা ওপেন সিক্রেট। তো ভারত এবং ইসরায়েল যদি চায় এই দেশে অস্থিতিশীলতার জন্য অনেক উপাদান তারা যুক্ত করে দিতে পারে, এটা তাদের মধ্যে আছে, কি বলে, এটা তাদের ক্যাপাসিটির মধ্যে আছে, তাহলে তখন কিন্তু আবার পরিস্থিতি বদলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে যদি মানুষ ওইভাবে সচেতন না থাকে। সর্বশেষ যে তথ্যটা তারা দিল
যে দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী যে বললো যে সে বাংলাদেশে ফিরে আসবে এবং নেতাকর্মীরা সহ আসবে, এটাও একটা বাস্তবতা আর বাহিরের একটা কথা। কারণ হচ্ছে যারা বিলাসী জীবনযাপনের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে তারা এখন আমেরিকা, দুবাই, আবুধাবি বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু ওই বিলাসী জীবন রেখে এখানে ফিরবে, তাদের জীবনটাকে তারা ফাঁসির কাস্টে সুপর্দ করবে শেখ হাসিনার জন্য, এরকম বোনাফাইড বিলাসী কর্মী যারা, এদেরকে পাওয়া যাবে না। হয়তোবা রুটের কর্মী যারা আছে আপারম জনতা সেটা পাবেন, কিন্তু যারা প্রচুর পয়সার মালিক, যারা উচ্চবিলাসী জীবনযাপন করে অভ্যস্ত, তারা সাধারণত দলের প্রধান, শুধু আওয়ামী লীগ না, বিএনপি বলেন বা অন্য অন্য দলের ক্ষেত্রে এগুলো তারা কখনো করে না। তারা তাদের নিজস্ব জীবনযাপন, বিলাসী জীবনযাপন রেখে জেলখানায় ঢুকবে, ফাঁসির কাষ্ট দড়ি গলায় দিবে, এই ধরনের বোনাফাইড লোক আপনি বিলাসী লাইফ থেকে পাবেন না। যার দরুন এখানে এই জায়গাটা একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়ে গেছে। তো সর্বশেষ যে কথাটা বলবো যে শেখ হাসিনা ফিরবে নাকি ফিরবে না, এটা টোটালি ডিপেন্ড করে এই দেশের সার্বিক পরিস্থিতি এবং জনগণ কী চাচ্ছে তার উপরেই।